প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে গর্ভকালীন মায়েদের যত্ন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ফেরদৌস মহল রুনি ১৯৫৩ সালের ২রা জুন ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেলের গাইনি ও অপস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে যেটিকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন যত্ন, এই বিষয়টি আসলে কি, সেটি আমি শুরুতেই জানতে চাইব। আমি যদি এটাকে মনে করি যে অ্যান্টিনেটাল, তার মানে একটা মা যখন গর্ভবতী মা যখন যতদিন তার গর্ভ অবস্থায় যে তার স্পেশাল একটা সিস্টেমেটিকভাবে যে আমাদের সুপারভিশন করা এবং তার অ্যাডভাইস কিছু দেওয়া, হ্যাঁ, তাকেই আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলবো। তার মানে এটা শুরু হবে যখন থেকে প্রেগনেন্সি হবে তার, এবং যতদিন পর্যন্ত প্রেগনেন্সি, ধরে নিলাম এটা 40 সপ্তাহ, 9 মাস 7 দিন, এই যে কেয়ারটা স্পেশালি, সেটার নামই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। আচ্ছা, তো এই কেয়ারটার ভেতরে কোন কোন বিষয়গুলো পড়ে, এর আওতার মধ্যে কোন কোন যত্নগুলো আসলে পড়ে, সেটি যদি আমাদেরকে একটু আলাদা করে বলে দিতেন। প্রথম কথা, একটা গর্ভবতী মা তার যখন থেকে তার পিরিয়ডটা মিস করলো, সে বুঝতে পারলো সে প্রেগনেন্ট, তার পরের মাসের থেকেই সে তার উচিত ডক্টরের পরামর্শ যাও। এবং প্রথম 7 মাস আমরা যদি এটাকে হিসাব করি যে 9 মাস 7 দিন ক্যালেন্ডার মানতে, তাহলে প্রথম দিকে 7 মাস পর্যন্ত আমরা বলি প্রতি মাসে মাসে সে যাবে ডক্টরের কাছে। সে ডক্টর দেখবে, তার কিছু চেক আপ করবে, তার ব্লাড প্রেশার, ওজন, সমস্ত কিছু, তার ঠিকমতো গ্রোথ হচ্ছে কিনা বাচ্চার, এই জিনিসগুলো দেখবে। তারপরে তার কিছু অ্যাডভাইস দিবে, তার কিছু সেই জিনিসগুলো নিয়ে প্রথম 7 মাস সে মাসে মাসে যাবে। তারপরে ধরে নেই আমি 9 মাস পর্যন্ত সে প্রতি 2 সপ্তাহ পর পর যাওয়া উচিত যদি তার পক্ষে সম্ভব হয়। এবং 9 মাসের পরে গিয়ে আমরা বলি প্রতি সপ্তাহে, কারণ যে কোনো মুহূর্তে তার ডেলিভারি ব্যথা উঠে যেতে পারে প্রসূতির। তো সেইভাবে, যদিও নাকি আমাদের মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে 4টা ভিজিট হলেই আমরা বলি রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, সেটা একটা হচ্ছে 16 সপ্তাহে, তার মানে 4 মাসে, মানে আর কোনো কিছু না হোক অন্তত পক্ষে পুরো সময়টাতে অন্তত 4 বার ভিজিট করতে হবে, অ্যাট লিস্ট 4টা ভিজিট তাকে দিতে বলেছে। তার মধ্যে একটা হচ্ছে 4 মাসের কাছাকাছি 16 সপ্তাহে, একটা হচ্ছে 6 মাস মানে 24 থেকে 28 উইকসের দিকে, একটা হচ্ছে 32 8 মাসের দিকে, আরেকটা 9 মাসের দিকে। এই 4টা ভিজিটও যদি কোনো মায়ের থাকে তাহলেও তাকে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে ফেলতে পারবো আমরা। আচ্ছা, এই চেকআপের মধ্যে কি দেখেন আপনারা, একটি মায়ের কোন কোন বিষয়গুলো খেয়াল করেন? যেমন এই চেকআপের মাধ্যমে প্রথম কথাই যদি বলি আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই মাটা যদি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা, তার মানে স্ক্রিন আউট করুক কোনো হাই রিস্ক প্রেগনেন্সি কিনা। এক, এই চেকআপের সময় মারা তার হচ্ছে তার নিউট্রিশন, তার বিশ্রাম, তার ওজন, তার সমস্ত কিছু অ্যাডভাইসগুলো সে পেতে পারে। এই চেকআপের সময়টাতে আমরা বলতে পারি তার পরবর্তীতে তার যে ফ্যামিলি প্ল্যানিংয়ের কি অ্যাডভাইস নেবে সেটা। এই প্যারেন্টস মানে তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ডিসাইড করবে চেকআপের সময় সেই ডেলিভারিটা কিভাবে, কোথায়, কোন অবস্থানে করতে চায়, এবং ঝুঁকিপূর্ণ যেন না হয়, এবং সেইভাবে আমরা তাকে অ্যাডভাইস দিতে পারি। একটি সুস্থ বেবি যাতে সুস্থভাবে হতে পারে, আমাদের অবজেক্টিভই হচ্ছে যে আমাদের একটা সুস্থ মাকে আমরা একটা সুস্থ বাচ্চা দিতে চাই, কোনো অ্যাবনর্মাল বেবিজ না, এবং মায়ের এমন কোনো ক্ষতি হবে না, বাচ্চার এমন কোনো ক্ষতি হবে না যেটা হচ্ছে প্রেগনেন্সির বদৌলতে তার না হয়। একটু জানতে চাইবো ম্যাডাম, আপনি যেটি বলছিলেন যে শুরুতে আপনারা অ্যাসেস করেন যে প্রেগনেন্সিটা রিস্কি কিংবা রিস্কি না, তো রিস্কি প্রেগনেন্সি বলতে আসলে কোন বিষয়গুলোকে বোঝানো হচ্ছে সেটি একটু আমরা জানতে চাইবো, এবং এর মধ্যে আপনারা কোন কোন বিষয়গুলোকে ফেলেন? আমার প্রথম কথাই হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে একটা মায়ের বয়সটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। একটা মা যদি 15-16 বছরের আগে কনসিভ করে, যে মা যদি হয়, আবার গিয়ে আফটার দ্য এজ অফ 30-35, মানে তাহলে এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। অথবা একটা মায়ের যখনই আমরা চেক আপে এসছে তখন যেহেতু তার ব্লাড প্রেশার অনেক হাই, হ্যাঁ,
আমরা যেটাকে বলি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, তার হঠাৎ করে প্রেশার বেড়ে গেল, পায়ে পানি আসলো, তার হচ্ছে ব্লারিং অফ ভিশন, ভীষণ হেডেক, এই ধরনের কিছু। কিংবা এক্সামিন করে দেখলাম যে এই বাচ্চাটার গ্রোথ হয় নাই, তার মানে মায়ের পুষ্টি ঠিক মতো হয় নাই, মায়ের বিশ্রাম ঠিক মতো হয় নাই, সেই কারণে এটা একটা হাই রিস্ক হতে পারে। অথবা এমন হতে পারে যে আমরা চেক আপ করতে গিয়ে অ্যান্টিনেটাল চেক আপে দেখলাম যে একটা আল্ট্রাসোনোগ্রাম করে তার ফুলটা নিচের দিকে, প্লাসেন্টাটা নিচের দিকে, এই মাটা ভীষণ ভীষণ রিস্কি, যে কোনো সময় তার ব্লিডিং স্টার্ট করতে পারে। অথবা এই মায়ের রক্তশূন্যতা আছে ঠিকমতো নিউট্রিশনের জন্য, এরকম হাজারোটা হাই রিস্ক আছে যেগুলো আমরা। প্রেগন্যান্সি ডায়াবেটিস বললে যে বিষয়টি আছে, এটি আসলে কখন হতে পারে? কারণ ইদানিং খুব দেখা যাচ্ছে যে এই সময়টাতে ডায়াবেটিস হয়ে যাচ্ছে বা ধরা পড়ছে অনেক মায়েদের, এবং তারা প্রচণ্ড এটি নিয়েই এত বেশি আতঙ্কিত থাকেন, সেটির একটি প্রভাব কিন্তু শিশুটির উপর পড়ে। রাইট। প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস, মানে এই মাটা আগে ডায়াবেটিক ছিল না, তার ফার্স্ট ডিটেক্ট হয়েছে, প্রথমে সে ধরা পড়েছে যখন সে প্রেগন্যান্ট, রাইট? এবং সেখানে যদি ব্লাড সুগার, আমরা বলি যে স্পেশালি যদি আমাদের ফাস্টিং ব্লাড সুগার মানে 6-এর উপরে চলে যায় খালি পেটে, এবং খাওয়ার 2 ঘন্টা পরে যদি ব্লাড সুগারটা 7.8 মিলিমোল কিংবা তার উপরে যায়, তাইলে আমরা এটা এই মাকে তারপরে আমরা কিছু গ্লুকোজ খাইয়ে নিয়ে তারপরে আবার টেস্ট করে দেখি সে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আছে কিনা, মানে মোর রিস্কি সে ডায়াবেটিক হয়ে যেতে পারে। এই ডায়াবেটিস এই কারণেই আমার জানা দরকার, কারণ এটার কিছু ইফেক্ট বাচ্চার উপরে, কিছু মায়ের উপরে। কারণ বাচ্চা যে বা মা আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, যেটা যদি কন্ট্রোলে না থাকে, এটা একটা অ্যাবনর্মাল বেবি হতে পারে। এটা মানে তার স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, তার ইন্টারট্রান ডেথ, এমন বাচ্চাটা মরে যেতে পারে, আনএক্সপ্লেন ডেথ হয়ে যেতে পারে, তার একটা অঙ্গহানি হয়ে যেতে পারে, এই ধরনের বিষয়গুলো বাচ্চার জন্য আসতে পারে। তাহলে তখন আপনাদের কি পরামর্শ থাকে ওই সময়টা? তো এই মাকে আপনারা ম্যানেজ করেন কিভাবে? আমরা সাধারণত তার ইউজুয়ালি আমরা প্রথমেই একটা মা যখন গর্ভাবস্থায় আছে, শুরুতেই যে বুকিংটা থাকে তখন তার ব্লাডের কিছু টেস্ট আমরা করে নিই, তার মধ্যে একটা ডায়াবেটিসের টেস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা। এবং প্রত্যেকটা রুটিন চেক আপের মধ্যে তার কিন্তু ইউরিন টেস্ট আমরা করে নিই। যদি ইউরিনে দেখি যে সুগার আছে অথবা একটা হাই রিস্কে প্রোটিনিউরিয়া আছে, এই মাদের কিন্তু এভরি ভিজিটে আমরা একটা বেডসাইড ইউরিন করে ফেলি। আর যে মায়ের দেখা যায় যে ডায়াবেটিস 4 মাসের আগে যেটা আছে, যে আমার গ্লুকোজ ইম্পেয়ার্ড গ্লুকোজ অথবা ডায়াবেটিস হতে পারে, তাদের সাবসিকুয়েন্টলি আরও আমাদের মোট চেক আপে থাকতে হয়। এবং রিয়েলি যদি সে ডায়াবেটিক হয়, আজকাল অনেক নতুন নতুন ডায়াবেটিক এজেন্ট এসছে, যেটা নাকি আমরা ওরাল হাইপোগ্লাইসিমিয়া হিসেবেও দিতে পারি, ইনসুলিন ইনজেক্টেবল ফর্মেও দিতে পারি, এবং তাকে কিছু হ্যাবিটটা বলতে হবে, তার ডায়েট সম্বন্ধে বলতে হবে, তার যেমন কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার, রেগুলার একটা ফলো আপে থাকতে হবে অবশ্যই চেকআপে আপনাদের কাছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে যেটি এক্লাম্পসিয়া, মায়ের এক্লাম্পসিয়াটা কিন্তু শিশু মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ গর্ভের যখন ডেলিভারির সময়। তো একটু জানতে চাইবো যে এই সময়টাতে আসলে কোন কোন ঝুঁকিপূর্ণ কিছু লক্ষণ থাকে যেগুলো দেখে কিনা বোঝা যাবে যে প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া হওয়ার একটি পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে? এই লক্ষণগুলো কি একটু আমাদের দর্শকদের জন্য বলবেন? আমার প্রথম কথা যে এক্লাম্পসিয়া যে কথাটা বললেন, যে এক্লাম্পসিয়া শুধু শিশু মৃত্যু না, একটা মায়ের এক্লাম্পসিয়া মানে ম্যাটারনাল মর্টালিটির একটা প্রধান কারণ। তাহলে যেই মারা অ্যান্টিনেটাল চেকআপে এসছে, প্রথম দিকে তার ব্লাড প্রেশার যদি দেখি আমরা যে একটা সিভিয়ার, মানে 140 নিচেরটা 90 মিলিমিটার অফ মার্কারি অর অ্যাবাভ, সেই মারাই কিন্তু প্রি এক্লাম্পসিয়া, মানে এক্লাম্পসিয়ার পূর্ব স্টেজ। তার সাথে যদি সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া, ইউরিনে যদি প্রোটিন থাকে, এই মারা যদি মানে হাই রিস্ক, তখন বলবো এক্লাম্পসিয়া, ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া, যদি তার ব্লাড প্রেশার 160-110-এর উপরে চলে যায় মিলিমিটার অফ মার্কারি, তার চোখে ঝাপসা দেখছে, তার সিভিয়ার হেডেক হচ্ছে, তার ইপিগ্যাস্ট্রিক পেইন হচ্ছে, মাটা বমি করছে,
খেতে বসে বলে কি আমি মাছের কাঁটা বাছতে পারছি না, তারপরে গিয়ে হঠাৎ করে একটা কনভালশন হয়ে গেল, তার সাথে যদি খিঁচুনি এসে যায় তখন আমরা তাকে নাম দেব অ্যাক্লামশিয়া, প্রি-অ্যাক্লামশিয়া থেকে অ্যাক্লামশিয়াতে চলে গেল। আচ্ছা আচ্ছা, এবং তখনই সেটি ঝুঁকির মধ্যে পড়ে যায় মাটি। এই বিষয়গুলোকে সার্বিকভাবে মাথায় রেখে একটি সুস্থ বাচ্চা বা সুস্থ সন্তান যাতে প্রসব করতে পারে সেটি অবশ্যই প্রত্যেক বাবা মায়েদের প্রতি আমাদের উপদেশ থাকবে। ম্যাডাম, আপনি খুব সুন্দর করে পুরো বিষয়গুলোকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন মায়েদের যত্ন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো, যে বিষয়গুলো আমাদের আজকের অতিথি বারবার করে বলে দিলেন যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, অবশ্যই সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যারা আপনাদের মধ্যে মা আছেন বা সদ্য মা হচ্ছেন তাদের সবার আশা করছি আমাদের আজকের আলোচনা উপকারে এসেছে। আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে উস্ট্রাসন বা ক্যামেল পোজ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে লোয়ার ব্যাক পেইনের জন্য এই আসনটা খুব বিগিনার মডিফাইড ভার্সনে ইউজ করা হয় এবং সবচেয়ে বেশি ইউজ করা হয় হাইট ইনক্রিজের পারপাসের কারণে বা ছোটদের হাইট বৃদ্ধির জন্য যে আসনগুলো, এটা অন্যতম একটি আসন। তো আমরা আজকে দেখব যে বিগিনার ভার্সনটা কিভাবে হবে এবং সেক্ষেত্রে কি কি সচেতনতা আমাদের গ্রহণ করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আসনগুলোতে লোয়ার ব্যাকের পেইন বা কোমরে ব্যথাটা যায় সেই আসনেই আবার কিন্তু ঠিকমতো না করলে ব্যথাটা আরও উল্টো বেড়ে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের লেভেলটা কতটুকু, কোত্থেকে শুরু করতে হবে বা কতটুকু গিয়ে আমাদের থামতে হবে এবং আস্তে আস্তে চর্চাটা চালিয়ে যেতে হবে। ওকে, আমাকে হেল্প করবে লিও। ওকে, উস্ট্রাসন বেসিক। প্রথমে যেটা হচ্ছে, প্রথমে বজ্রাসনের পজিশনে গেলে দেন and inhale, exhale, arms back, কোমরের পিছে। যেহেতু কোমরে ব্যথা থাকে, তো যদি থাকে আর না থাকলে পরেও বিগিনার ভার্সনে আমরা কোমরের সাপোর্টটা নিয়ে নিব এবং ট্রাই করব যেটা যে কোনোইটা যেন ভেতরের দিকে থাকে, কোনোই চেপে থাকে। দেন ইনহেল, রেডি, এক্সেল, অ্যাবস ইন, পেট সহ চাপলে পরেই লোয়ার ব্যাকটা তার সাথে কানেক্টেড হয়, সেফ হয়। দেন গো, ইয়েস, অ্যান্ড নর্মাল ব্রিথ, যতটুকু গিয়ে তুমি কমফোর্টেবল ফিল করো। ওকে, নর্মাল ব্রিদিং, দম আটকে রাখবে না বা একদম ছেড়ে, নর্মাল একটা ব্রিদিংয়ে থাকবে। 1 2 3, দেন ইনহেল অ্যান্ড এক্সেল, আস্তে করে উঠে এসে ওকে বজ্রাসনে বসো। তাহলে কি দেখছি আমরা, যে যখন যাচ্ছেন অনেকেই হঠাৎ করে এটা করতে পারেন যে হঠাৎ করে ঝুঁকে চলে গেলে, পিছন দিকে ঝুঁকলে তারা যেতে পারেন এবং মনে করেন যে যেতে পারলেই হয়তো উপকারটা হবে। যেতে পারলেই হবে না, যাওয়ার যে প্রসেসটা তাতেই উপকারটা হতে থাকবে। সো কন্ট্রোল মুডে থাকতে হবে এবং যখনই যাচ্ছেন নিঃশ্বাস নিয়ে না, নিঃশ্বাস ছেড়ে পেটের ভেতরটা চেপে লোয়ার ব্যাকটা সেফ রেখে তারপর যেতে হবে। যখন এভাবে অভ্যাসটা হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে আরও লেভেলটা পাস করব, ইন্টারমিডিয়েট লেভেলের দিকে যাব। ওকে লিও, এখন দেখাও কিভাবে পরের মুভটাতে। ওকে, অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, একবারই ব্যাক, ইয়েস। তখন আমরা দেখছি যে একবার এসে কোমর না করে নিজে থেকে কানেক্ট করে হাত দিয়ে গোড়ালি হচ্ছে। অ্যান্ড ইনহেল অ্যান্ড রাইট আর্ম আপ অ্যান্ড স্টে, ইনহেল লং and exhale, arms back, and then again inhale and exhale, opposite arm up and stay, inhale and exhale, arm back and inhale, stay, ready, exhale, আস্তে করে সাপোর্টটা নিয়ে দেন আস্তে উঠে আসবে। ভেরি গুড, ফাইন, অ্যান্ড রিল্যাক্স সুখাসনে। ওকে, এখন তাহলে আমরা যেটা দেখলাম যে যখন আপনি লেভেলটা ক্রস করতে পারছেন তখন কিন্তু ভেরিয়েশনগুলো আরও অনেক অপশানে চলে আসে এবং প্রতিটা অপশানে শরীরে একটু একটু করে কিন্তু চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ হওয়ার সাথে সাথে তার মানে কি, তার সাথে ইমপ্রুভমেন্টটা হতে থাকে। এখন যখন হাতটা তুললাম তার সাথে সাথে হাতের লেংথেনিংটাও বাড়লো, তো স্পাইনের সাথে সাথে প্রতিটা লিম্বস, শুধু শরীরের মাঝ অংশটা তো বাড়লে তো হবে না, সেখান থেকে যেন এক্সপ্রেস হয়, মানে জেনারেট হয়, হাত পায়ের গঠনগুলো ঠিকভাবে হয় এবং ইনজুরিটাও কন্ট্রোলে থাকে। সেজন্য স্টেপ বাই স্টেপ আমরা লেভেলটা ক্রস করার চেষ্টা করব, বাট উইথ সেফটি। সো দিস ওয়াজ উস্ট্রাসন, ক্যামেল পোজ, এবং এর উপকারিতাটাও জেনে রেখে আপনারা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন। প্রিয় দর্শক,
দুধ একটি আদর্শ খাবার, দুধের রয়েছে নানা পুষ্টিগুণ। কেন এটিকে আদর্শ খাবার বলা হচ্ছে তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই হলো পুষ্টি। এই পুষ্টি ছাড়া প্রতিনিয়ত কোনো একটি সময় আমরা কিন্তু চলতে পারবো না। জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুষ্টি ছাড়া একজন মানুষ চলতেই পারবে না। আর সর্বদা পুষ্টির কথা যদি বলে থাকি, তাহলে সর্বোৎকৃষ্ট পুষ্টি হলো দুধ। দুধ বা দুধ জাতীয় জিনিস আমাদের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত খুব স্বাভাবিকভাবে পুষ্টি চাহিদা পূরণ করতে পারে, কিন্তু আমাদের না জানার কারণে আমরা জীবন থেকে এই অধ্যায়টিকে বাদ দিয়ে রেখেছি। হ্যাঁ, জন্মের পরবর্তী সময় তো মায়ের দুধ ছাড়া একজন শিশুর বৃদ্ধি আমরা চিন্তাই করতে পারি না, কিন্তু শুধু কি তাই, জন্মের পরবর্তী সময় থেকে নিয়ে প্রতিটা ধাপে ধাপে কিন্তু দুধের চাহিদা আমাদের থাকবে। বাড়ন্ত শিশুর যেমন দরকার, টিনেজদের যেমন তাদের যেমন দরকার, তেমনি বয়স্ক যারা আমরা 30 থেকে 40-এর ভেতরে বয়স যাদের, প্রত্যেকের জন্যই কিন্তু দুধের কথা স্বীকার করতেই হবে। প্রত্যেকের পুষ্টি চাহিদা পূরণ করতে হলে এই দুধের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা কেন জানি না এই একটি অতি পরিচিত এবং নিউট্রিশনে পরিপূর্ণ একটি খাবারকে সবসময় খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে থাকি। এবং আগে একটা সময় ছিল যখন আমরা প্রতিদিন পরিবারের সাথে একসাথে বসে দুধের খাওয়ার একটা আলাদা সময়ও ছিল, যেখানে দাদা দাদি মা বাবা প্রত্যেকে বসে দুধ বা দুধের তৈরি একটা খাবার না খেলেই যেন নয়। এখন কিন্তু আর সেরকমটি দেখা যায় না। আমাদের শিশুরা এখন অন্যান্য অনেক খাবারে অভ্যস্ত হয়ে গেছে। আমরা তাদেরকে অনেক ধরনের খাবার দেই, আমরা ফাস্টফুডের প্রতিযোগিতায় নেমে গেছি, অনেক বাজে খাদ্যাভ্যাস, চিপস জুস সব কিছু দেই, কিন্তু ভুলেই গেছি দুধের মতো একটি উপকারী খাবারের কথা। যদি পুষ্টির কথা বলি, তাহলে দুধ হলো সর্বোৎকৃষ্ট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি খাবার, যেটা আমার একটি বাড়ন্ত শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের ক্যালসিয়ামের চাহিদা এবং প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। দুধের প্রোটিন, যার নাম হলো ক্যাজিন, এবং দুধের প্রোটিন আমি কখনোই আর অন্য কোনো খাবার থেকে পরিপূরক হিসেবেও পাবো না। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগীর জন্য সবসময় দুধের প্রোটিনটি খুবই জরুরি। ইনসুলিন যারা নিয়ে থাকেন, তাদের ইনসুলিনটি কাজ করতে সাহায্য করে এই দুধের প্রোটিন। এবং রাতের 1 গ্লাস দুধ একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ দুজনের জন্যই পরিপূরক খাবার হিসেবে কাজ করে। যখন অসুস্থ অবস্থায় কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু 1 গ্লাস দুধই যথেষ্ট, কারণ দুধকেই কিন্তু বলা হয় আদর্শ খাবার, যার মধ্যে পরিপূর্ণ রয়েছে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এবং অনেকেই দুধের ফ্যাটকে ভয় পান। 100 মিলিগ্রাম দুধের মধ্যে মাত্র 13 গ্রাম ফ্যাট রয়েছে, যা আমার বডিতে সম্পূর্ণভাবেই কিন্তু ইউটিলাইজ হয়ে যায়। দুধের শর্করা, যার নাম ল্যাকটোজের কথা জানে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু আমরা খুব অনায়াসে ল্যাকটোজ থেকে সরে যাই। আমরা যদি জানতাম এই ল্যাকটোজ আমার শরীরের জন্য কতটুকু উপকারী, তাহলে কিন্তু অনায়াসে খাবারটিকে আমরা নিতাম। এবং খুবই মজার ব্যাপার হলো, দুধের এই ল্যাকটোজ অর্থাৎ দুধের শর্করা কিন্তু দুধ ছাড়া অন্য কোনো খাবার থেকেই মিলবে না, এবং ল্যাকটোজ ছাড়া একজনের শরীরে কিন্তু কখনো ক্যালসিয়ামই অ্যাবজর্ব হবে না। তাহলে একটি খাবার অন্য একটি খাবারের কিন্তু পরিপূরক এবং হজমে সহায়ক। কাজেই খাবারটাকে পরিপূর্ণতা দিতে এবং শরীরের সম্পূর্ণ পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা জেনে বুঝে খাবারগুলোকে অ্যালোকেশন করব। তার মধ্যে প্রতিদিনের খাবারে অবশ্যই আমরা দুধকে যুক্ত করব। সকালে এবং রাতে ঘুমের আগে 1 গ্লাস দুধ আমাদের জন্য অবশ্যই সহায়ক, এবং রাতের উষ্ণ 1 গ্লাস দুধ কিন্তু আপনাকে সারা রাত ঘুমের জন্য সাহায্য করবে এবং যে কোনো মানসিক দুশ্চিন্তা থেকে দূর করবে। দুধের শর্করা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ হিসেবে কাজ করে, কাজেই আমরা কখনোই খাদ্য তালিকা থেকে দুধটিকে বিয়োগ করব না, সবসময় এর সঙ্গে থাকব। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। গরম দেহে পানির চাহিদা বেড়ে যায় অনেক গুণ, তাই কাজের ফাঁকে সুযোগ পেলেই 1 গ্লাস পানি খেয়ে নিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমরা যদি যখন ব্লাড টেস্ট করব, ব্লাড টেস্টের সাথে সাথে এখন উন্নত বিশ্বে টিউমার মার্কার, ব্লাডের ভিতরেই কিছু টিউমার মার্কার আছে যেগুলো আমরা আমাদের দেশে সম্ভব এখন হচ্ছে। টিউমার মার্কার দিয়ে আমরা জানতে পারবো যে এর মধ্যে কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত কিনা।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।